কি আর বলবো এদের, সাচ এ ইরেসপন্সিবল ইডিয়ট। ওই জননী তো আশ্রম থেকে বেরিয়ে এসেছে মানে বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা হয়েছে। আর দেবসেনাকে ওর কথা তো ছেড়েই দিলাম, ও যা করে সেটাই ঠিক। নিশ্চয়ই এরা কোনো প্ল্যান করে গিয়েছে। ভালো হয়েছে, গেছে তো গেছে, ওখানেই গিয়ে থাক, এখানে আর ফিরে আসতে হবে না। কি বলছো কি বিলাসিনী? তোমার মুখটা একটু তুমি বন্ধ রাখবে? আমি মুখ বন্ধ করে চুপ করে আছি বলেই তো এসব হচ্ছে। ড্যাড, এখন ঝগড়া করার সময় নয়। ওরা দুজনে কোথায় গেছে সেটা এখন আমাদের জানতে হবে। প্রণব, যেখানে যায় যাকে, আমাদের কি দরকার? এমন করে চুপ থাকলে পরে যদি ওদের আবার কোনো বিপদ হয়। প্রণব, তুই একদম ঠিক বলেছিস। আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেনটা করি। ও কি অবস্থায় আছে কে জানে। চল পুলিশ স্টেশন দাঁড়াও, চলো। আমিও তোমাদের সাথে আসছি। পুলিশ স্টেশনে গিয়ে ওর নামে কমপ্লেন করতে তোমার আবার কষ্ট হবে। বেশ তো, চলো। বাবা, কি বাবা এটা? গরুর মুখ থেকে আগুন ছুটছে কেন? এটার মানে? আগুন আমাদের শত্রুর ব্যাপারে সতর্ক করছে পুত্র। এখানে আমাদের শত্রুর আগমন হয়েছে। অগ্নিকে লক্ষ্য কর। বাবা, এটা তো অসম্ভব। এখানে সব কিছু সম্ভব পুত্র। আমাদের যে শত্রু অর্ধ শিবনাগিনী, সেটা কি ভুলে গেছিস? এই দেখ, এটাই ওর আসল রূপ। সময় নষ্ট না করে তোর শত্রুকে বিনাশ করার জন্য তোর অস্ত্র প্রয়োগ কর। বাবা, এই গরুরকে কি পাঠিয়ে দেব? তাড়াহুড়ো করিস না তুই। প্রথমে ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে নেই। প্রথমে আমাদের অস্ত্র দিয়ে চেষ্টা কর। তাতে কাজ হলে ঠিক আছে, আর না হলে আছেই তো ব্রহ্মাস্ত্র। আচ্ছা বাবা। যা, ওই জননীকে শেষ করে দিয়ে আয়। স্যার, একটা কমপ্লেন করতে এসেছি। কি চুরির কেস? না স্যার, মিসিং। আমার মেয়েরা মিসিং। দেখুন, কমপ্লেন আমরা পরে নেব, আগে বড়বাবুর সঙ্গে কথা বলুন। ও আচ্ছা, বড়বাবুর কাছে। ঠিক আছে, আমি ওটা দেখে নেব। হ্যাঁ, ও হো হো হো, ওকে ওকে ওকে। স্যার, একটা কমপ্লেন করার ছিল। বসুন, আমি পরে ফোন করছি আপনাকে। বলুন, কি কমপ্লেন? স্যার, একটা মিসিং কমপ্লেন করতে চাই। কে মিসিং হয়েছে? দেবসেনা আর জননী, মানে দুজন আমার মেয়ের মতো, দুজনেই মিসিং। আপনার নিজের মেয়ে ওরা? না স্যার, আমার মেয়ে হলে হাত পা বেঁধে ঘরে বন্ধ করে রাখতাম। ইনি কে? ইনি আমার ওয়াইফ স্যার। ওরা দুজন আমার দাদার নাতনি। আপনার দাদা কোথায় আছেন? দাদা বৌদি দুজনের কেউই নেই স্যার। এরা যখন ছোট ছিল তখনই তারা মারা যান। আমরাই ওদের দেখাশোনা করি। মানে ওরা দুজন কি বোন? হ্যাঁ স্যার। কবে থেকে ওদের পাওয়া যাচ্ছে না? বড় মেয়ে দেবসেনা আর ছোট জন জননী, দুজনকেই বিকেল থেকে পাওয়া যাচ্ছে না। আত্মীয় বন্ধু সবার কাছে খোঁজ নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, সব জায়গাতেই খোঁজ করলাম, কোথাও নেই। রুদ্রেশ, একবার এদিকে আসবেন। স্যার, ইনি মেয়েদের নাম্বার দিচ্ছেন, ওটা ট্রেস করুন। ওকে স্যার। কল রেকর্ডটা আনান ইমিডিয়েটলি। ওকে স্যার। প্রণব, হ্যাঁ। ওনার সাথে কি একটু হেল্প করো? হ্যাঁ ঠিক আছে বাবা। আপনি
কাউকে সন্দেহ করছেন কি? হ্যাঁ স্যার, আমার কিন্তু ওনার উপরেই সন্দেহ হয়। ও কার সাথে পালিয়ে গেছে কে জানে। আপনি ওদেরকে পছন্দ করেন না বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, ওদের মধ্যে পছন্দ হওয়ার মতো একটাও গুণ নেই স্যার। চেলাবরাজ, একবার এদিকে আসুন। স্যার, উনি বলছেন যে ওনার মেয়েদেরকে এই মহিলাই কিডন্যাপ করিয়ে থাকতে পারেন। ওনাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। আরে স্যার, এসব আপনি কি বলছেন? আমি কেন ওদেরকে কিডন্যাপ করাবো? আমি ওদের আত্মীয় স্যার। ভালোবেসে বড় করা মাসিকে আমরা বিশ্বাস করতে পারছি না। কথায় কথায় যে ওদের মারধর করে তাকে আমরা কোনো রকম বিশ্বাস করতে পারছি না। দেখো স্যার, আমার স্ত্রী এত ছোট কাজ করবে না। ও একটু বেশি রেগে যায়, এছাড়া কিন্তু সত্যি স্যার, আমার ওদের উপর কোনো রাগ নেই। ওদেরকে ছোট থেকেই আমি ভালোভাবেই দেখাশোনা করেছি। শোনো, তুমি কিছু বলো। পুলিশ কখনো কাউকে বিশ্বাস করে না। পকেটে 10 টাকা কম হয়ে গেলে ডান হাত বা হাতকেও বিশ্বাস করে না। আর আপনি বলছেন আপনাকে আমরা বিশ্বাস করব? চেলাবরাজ, আপনি যান। চুপ স্যার, থাকলেই তো হয়। স্যার এই নিন স্যার দেবসেনার ফোনের কল লিস্ট। দেবসেনার মোবাইল থেকে শালিনী বলে কারোর কাছে লাস্ট কল গেছে। এই শালিনী কে? স্যার, শালিনী কিন্তু দেবসেনার বন্ধু। ও আমারও বন্ধু স্যার। স্যার আসলে শালিনীর সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না। আপনি যদি বলেন ওনাকে অ্যারেস্ট করব কি? প্রথমে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলুন। ঠিক আছে স্যার। দেখুন, রাইটারের কাছে গিয়ে কমপ্লেনটা লিখিয়ে দিন। আপনার মেয়েদের ছবি দিন। ঠিক আছে স্যার। কি এটা তো আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? হ্যালো, পুলিশ স্টেশন থেকে বলছি আমি। বলুন স্যার। দেবসেনা আর জননীকে কি আপনি চেনেন? হ্যাঁ স্যার, ওরা তো আমার বন্ধু। কেন স্যার? এক্ষুনি আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। যদি না আসেন তাহলে আমরা গিয়ে নিয়ে আসবো। না স্যার, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। হে ভগবান, এসব কি হচ্ছে? এবার পুলিশ ফোন করছে। জননী দেবসেনাকে নিয়ে ফিরেছে কি আদৌ? হ্যাঁ, যাই হোক, প্রফেসরকে একবার জিজ্ঞেস করি। আপনি যে নম্বরে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি আপাতত পরিসীমা সেবার বাইরে। The subscriber is out of coverage. Please try again later. স্যার, ফোনটাও যে কেন রিসিভ করছেন না? যাই হোক, পুলিশ স্টেশনে তো আমার একবার যাওয়া উচিত। দেখুন শালিনী, দেবসেনা আপনাকে লাস্ট কল করেছে, তারপরে আর বাড়ি ফেরেনি। এমনকি ওর বোন জননীও ফেরেনি। এ বিষয়ে আপনি যা জানেন বলুন। ওরা তো বন্ধুদের সাথে ছিল, তখন আমায় ফোন করেছিল। আমাকে তো বললো বাড়ি ফিরছে, কিন্তু তারপরে কোথায় যাবে আমায় বলেনি। প্রথমে দেবসেনার ব্যাপারে বলুন। উনি আপনার কাছে কেন এসেছিল? দেবসেনার আমার রিসার্চের ব্যাপারে ইন্টারেস্ট ছিল, সেই জন্যই ও মাঝে মাঝেই আসতো। পরশু ওই টপিকের ব্যাপারে কথা বলতে এসেছিল। ওই আধ ঘন্টা মতো ছিল, তারপরে তো চলে গেল। কি করতে বললেন? প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে স্যার। আপনি মেটাফিজিক্স আর প্যারানর্মাল রিসার্চ করছেন বলে শুনলাম। ওটার সাহায্যেই তো বিচিত্র প্রয়োগগুলো করা হয় না? হ্যাঁ স্যার। বলি দেওয়াও হয়? একদমই না স্যার, মেটাফিজিক্স আর জাদুটোনা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমাদের এক্সপেরিমেন্টসগুলো তো কোনো প্রাণীকে কষ্ট দেয় না। ঠিক আছে, দেবসেনা আপনার সাথে কথা বলবার পর উধাও হয়ে গেল, তারপরে জননী কেন আপনার কাছে এসেছিল? দেবসেনার ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। তখন আমিও জানতে পারলাম যে দেবসেনা এখনো বাড়ি ফেরেনি।
ও বাড়ি কি করে ফিরবে? আপনি কি কিছু করেছিলেন? স্যার সত্যি বলছি আমি জানি না স্যার। জননীকে কোথায় পাঠিয়েছেন? জানি না স্যার, বিলিভ মি। বলি দেবার জন্য কোনো অঘরী তান্ত্রিকের কাছে পাঠিয়েছেন নাকি? তেমন কাউকে আমি চিনি না স্যার। আর ওরা দুজন আমার বন্ধু, আমার বাড়িতে এসেছিল সেটা সত্যি, কিন্তু তারপরে ওরা দুজন কোথায় গেল আমি সত্যি জানি না স্যার। ওদের দুজনকে যদি না পাওয়া যায়, অমাবস্যার পুজোটা পূর্ণিমায় আহ্বান করতে আপনি ওদের কোথাও পাঠিয়েছেন এটা যদি বোঝা যায়, তখন স্বয়ং ভগবান এসেও যদি হাতজোড় করে আপনাকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এটা 100% জেনে রাখুন। এবার আপনি যান, আমরা যখনই ডাকবো আপনাকে আসতে হবে। আর এই শহর ছেড়ে কোথাও যাবেন না। ওদের ব্যাপারে কিছু জানলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। নিশ্চয়ই জানাবো স্যার। থ্যাংক ইউ স্যার। পুরুষোত্তম বাবু, স্যার। এই মেয়েটার পেছনে আমাদের লোক থাকবে। কোনো ইনফরমেশন পেলেই আমরা আপনাকে জানাবো। এবার আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, আমার মেয়েরা ফিরলেই হলো। আসছি স্যার। এই শালিনী কিছু একটা লোকাচ্ছে বলে মনে হচ্ছে। ওর পেছনে ইনফরমাল লাগিয়ে ওর মুভমেন্টগুলো ট্রেস করতে হবে। ভীমা, খেতে দে। হ্যাঁ মালিক, এক্ষুনি আনছি। জননী, এসব কি মা? কোথায় গিয়েছিলি তুই? দেবসেনা কোথায়? আমাদের কিচ্ছু না জানিয়ে চলে গেলে যে তুমি। কত চিন্তা হয় বলো তো, মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এরকম কাজ করলে কেন? আর দেবসেনা কোথায় আছে? কিছু তো একটা বলো মা, আমি তো তোমায় কিছু জিজ্ঞেস করছি। তুমি ওকে কথা বলতে দিলে তো? নিজেই তো বক 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 করে বলে চলেছ। সময় দিলে এই তোতাও একটু কথা বলবে। আপনি বলুন প্রিন্সেস, এত ইরেসপন্সিবল হয়ে কোথায় গিয়েছিলিস মরতে? যাওয়ার আগে একটা মেসেজ করে গেলে তুই মরলেও এত চিন্তা করতাম না। এতটুকু কমন সেন্স নেই না তোর? আঙ্কেল, আমি দিদিকে খুঁজতে। ওহো, ওই মহাদেবী কার সাথে গেছে? কোথায় আছে এখন? লোকেদের কাছে মুখ দেখাবার মতো কি আর আছে? নাকি মুখ দেখাতে না পারার লজ্জায় নদী বা কুয়োতে ঝাঁপ দিয়েছে? বিলাসিনী, কি বলছো এসব? দেখছো টেনশনে আছে, এখন এইসব বলে চিৎকার করছো? তা নয় তো কি? এই কারোর সাথে যদি পালিয়ে যায় না, তাহলে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে। এরা থাকলেও জ্বালা, না থাকলে আরো জ্বালা। কপালটাই পোড়া আমার। মম, তুমি একটু চুপ করো তো, আগে ওকে বলতে দাও। বলো জননী, তুমি কোথায় গেছিলে? দেবসেনাকেও তো পাওয়া যাচ্ছে না, আর তোমাকেও পাওয়া যায়নি। কি হচ্ছে বলো তো এখানে? ড্যাড তো তোমাকে কোনোদিনও বকেও না, মম তো তোমাকে সব সময় বকতেই থাকে। মাঝে মাঝে মনে হয় বাড়িটা বাজার হয়ে গেছে। বলো, কোথায় গেছিলে তুমি? দিদিকে খুঁজতে ওর বন্ধু শালিনীর বাড়িতে? তুই চিনিস ওকে? তুমি আগে বলো, শালিনীকে কি করে চেনো? আমার ওর সাথে পরিচয় নেই। আমি দিদির ফোনে দেখলাম দিদি লাস্টে ওকেই কল করেছিল, সেজন্য ওর বাড়িতেই খুঁজতে গেছিলাম। ওর সাথে দেখা হলো? হ্যাঁ, দেখা হয়েছে। দেবসেনার ব্যাপারে কি বললো? আসলে কোনো রিসার্চের কোনো কাজের জন্য দিদি অন্য কোনো শহরে গেছে। এটা মিথ্যে কথা। ও পুলিশের কাছে দেবসেনা কোথায় গেছে সেটা জানে না বলে বলে দিয়েছে। পুলিশের কাছে? মানে আপনি পুলিশ স্টেশনে গেছিলেন? কেন? কেন? ভোগের খিচুড়ি বানিয়ে লাইন করে দাঁড় করিয়ে খাওয়াচ্ছিল, সেটা খেতে গিয়েছিলাম। তোকে আর কি বলবো। পুলিশ স্টেশনে কেন যায় মানুষ? আমাদের মেয়েদের পাওয়া যাচ্ছে না, ওদের খুঁজে আনুন, সেটা বলতে গিয়েছিলাম। জননী,
তুমি ওর কথা ছেড়ে দাও। আমাদের পুলিশের কাছে না গিয়ে কোনো উপায় ছিল না। আচ্ছা বলো, তুমি শালিনীর বাড়ি থেকে অন্য কোথায় গিয়েছিলে? আসলে দিদিকে খুঁজতে ও যেখানে ছিল সেখানেই গেছিলাম। ওইখানে দিদির সাথে কথা হলো। ও কয়েকদিনের মধ্যেই চলে আসবে বলল। ও ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে ও। ওহ, সত্যি এবার আমি একটু শান্তি পেলাম। খাওয়া দাওয়া করেছো তোমার? শোনো, ওই পুলিশকে ফোন করে জানিয়ে দাও একটা পাখি বাসায় ফিরে এসেছে, আরেকটা পাখির ওড়া শেষ হয়ে গেলে সেও বাসায় ফিরে আসবে বলে দাও। ওসব কথা কালকে হবে। সবাই এখন ক্লান্ত, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। এসো সবাই। দেবসেনা সারদা অরণ্যে গেছে। ওটা একটা মায়ালোক। আর ততক্ষণে দিদির যদি কোনো বিপদ হয়। দিদি, দিদি! চিত্র বিচিত্র এই প্রদেশে দুটো জীব ভেসে এলো, একটা এখানেই আছে আর একটা উড়ে গেছে। তোর দিদি এইদিকে গেছে। দিদি, তোমাকে কোথাও খুঁজে পেলাম না দিদি। কোথায় আছো? আমাকে ছেড়ে কোথায় চলে গেছো দিদি? আমাদের বড় স্বামীজির অসময়ে শরীর খারাপ হয়েছে বলে আপনারা সবাই জানেন। ওনার সুস্থ হয়ে ওঠাটা একটু কষ্টের, ডাক্তারবাবু সেটাই বলেছেন। সেই জন্য গুরুদেব একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই ব্যাপারেই উনি আপনাদের বলবেন। দেখুন, আশ্রমের সঙ্গে সম্পর্কিত সবাই এখানে উপস্থিত। এখানে সকলের সামনে একটা বিষয়ে আমি কথা বলতে চাই। এরপরে আশ্রমের সমস্ত দায় দায়িত্ব চিদম্বরম দীক্ষিতকে আমি হস্তান্তর করব বলে মনস্থির করেছি। সেই কারণে আপনাদের মত জিজ্ঞেস করার জন্য এই সভাটা ডেকেছি। দেখুন স্বামীজি, আপনি যা সিদ্ধান্ত নিলেন আর আমাদের সিদ্ধান্তে কোনো পার্থক্য নেই। আপনি কি বলেন? দীক্ষিত বাবুর ব্যাপারে এখানে সবাই জানেন। ওনার গুণ মন ভাবের ব্যাপারে প্রশংসা ছাড়া আর কিছুই বেরোয় না, সেটা আমরা সবাই জানি। গুরুদেব, আমাকে ক্ষমা করুন। এক্ষুনি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, আমি সেই ব্যাপারে এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে পারছি না। আপনার সিদ্ধান্তের ব্যাপারে আমি একটু চিন্তা করে আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দেব। এবার আমাকে এখান থেকে একটু যেতে হবে। আমাকে অনুমতি দিন গুরুদেব। এ ব্যাপারে আপনারা কেউ অন্য কিছু ভাববেন না। আমাদের গুরুদেব তার জায়গাতে আপনাকেই সঠিক মানুষ হিসেবে বেছে নিয়েছেন। সেই জন্য আপনার সিদ্ধান্তটা তাড়াতাড়ি জানালে খুব ভালো হয়। প্রণব। হ্যাঁ ড্যাড। এখন পুলিশ স্টেশনে জননী এসে গেছে, সেটা ফোনে না বলে আমি গিয়ে বললেই ভালো হয়। আমার মতে ওরা ফোনে মানবে না ড্যাড। জননীকে ওদের সামনে উপস্থিত করে যদি বলি যে আমাদের জননী ফিরে এসেছে, তবেই মানবে ওরা। ঠিকই বলেছিস, জননীকে ডেকে আনতে হবে। হ্যাঁ, ওকে। মালিক, মালিক, কি হয়েছে? কি ইন্সপেক্টর দেখা করতে এসেছেন? পুলিশ ইন্সপেক্টর? হ্যাঁ।
ও নমস্কার স্যার। নমস্কার। আমি এই পুলিশ স্টেশনে যাবই ভাবছিলাম। জননী ফিরে এসেছে। তাই নাকি? হ্যাঁ। ডাকুন ওনাকে। প্রণব, জননী। জননী। আপনার নামই তো জননী। হ্যাঁ স্যার। আপনারা কি আন্টির ভয়ে বাড়ির থেকে চলে গিয়েছিলেন? আরে স্যার, আমি ওকে কোনো ভয় দেখাইনি স্যার। না স্যার, আমাদের আন্টি আমাদেরকে খুব ভালোবাসেন। উনি আমাদের কোনো অসুবিধে করেননি। ঠিক আছে, কোথায় গিয়েছিলেন আর কার সাথে গিয়েছিলেন সেটা পুলিশ স্টেশনে এসে ডিটেলে লিখিয়ে দিন। স্যার, জননী বলছিল যে 2-1 দিনের মধ্যেই দেবসেনা আবার চলে আসবে এখানে। আর ও চলে আসার পরে আমি থানায় গিয়ে কমপ্লেন ফেরত নেওয়ার ফর্মালিটিগুলো সেরে আসবো। ঠিক আছে। আজকাল নিজে বাঁচবার জন্য বাবা মেয়ের গলা কেটে ফেলে। আপনি অনেক পুণ্য করে এইরকম মেয়ে পেয়েছেন। ওদের ভালো গুণটাকে মেনে নিয়ে ওদের সঙ্গে থাকাটা আপনার কাছে ভাগ্যের ব্যাপার। জননী, টেক স্যার। কেয়ার। তোমার কোনো রকম সমস্যা হলে তোমার বাবার মতোই আমি আছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আমি এবার আসছি, কেমন? এই শারদা অরণ্য বলে সত্যি কিছু আছে? ওটা সত্যি যদি থাকে তাহলে ওখানে যাওয়ার জন্য অনেক রাস্তা থাকা উচিত, কিন্তু ওখানে যাওয়ার জন্য একমাত্র একটাই রাস্তা, মধুচক্র। এই সব কিছু দেখে এটা কোনো মায়ালোক বলে মনে হচ্ছে। আমি যখন ওখানে গেছিলাম আমারও খুব কষ্ট হয়েছিল, কিন্তু এই সব কিছু থেকে আমি কি করে বেঁচে ফিরলাম?
ওইখানে যাওয়ার কোনো রাস্তা আছে? মানে ওখান থেকে ফেরারও নিশ্চয়ই কোনো রাস্তা আছে। গুরুদেবের কাছে এ ব্যাপারে আমায় জিজ্ঞেস করতে হবে। গুরুদেব, আমাকে আদেশ দিন। আমি এখনই গিয়ে ওই বেজিকে যে সাপ মেরে ফেলেছে সেই সাপকে আমি হত্যা করে আপনার সামনে এনে ফেলবো গুরুদেব। আপনি আমাকে এখনই আদেশ করুন। না, এখন যুদ্ধ শেষ হয়েছে, ওর মধ্যে সাহস আর শক্তি দুটোই বেড়ে গেছে। ও শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, শত্রু যখন সজাগ থাকে তখন তার উপরে আক্রমণ করতে নেই। আপন মনে নিশ্চিন্তে থাকার সময় হঠাৎ করেই আক্রমণ করতে হবে। তখনই ক্ষণিকের জন্য হলেও জিততে পারবো। তোকে আর একটা মণ্ডলের পুজো করতে হবে, তবেই এই গরুর পক্ষী আরো শক্তিশালী হবে। কোন মণ্ডলের পুজো করব বাবা? পুণ্য লাভ করার মণ্ডলের পুজো পুত্র। আরো 3টে প্রহর তোকে পার করতে হবে। তারপর কাছে থাকা তেঁতুল গাছের পাশে গিয়ে তুই ভালোভাবে যজ্ঞ করতে পারবি। ঠিক আছে বাবা, গরুর কাজ শুরু করে দাও। নমস্কার পুরুষোত্তম স্যার। নমস্কার। এটা কি পুরুষোত্তম স্যার, ফোন না করে হঠাৎ করে চলে এলেন যে? আসলে জননী গুরুদেবের সাথে একটু কথা বলতে চায়, সেই জন্যই নিয়ে এলাম। ও তাই নাকি? গুরুদেব এখন বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, আপনি গিয়ে কথা বলুন। এসো মা, যাওয়া আঙ্কেল, যাক। গুরুদেবের সাথে আমি একটু কথা বলতে চাই। ও আচ্ছা, ঠিক আছে মা, আমি ওনার সঙ্গে কথা বলছি, তুমি ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, যাও মা। কি ব্যাপার হঠাৎ করে এইদিকে? গুরুদেব, জননী, আয় মা। দেবসেনা, দেবসেনা কোথায়? সেই ব্যাপারেই আপনাকে কিছু বলতে চাই গুরুদেব। গুরুদেব, দিদিকে কে কি বলেছে আমি জানি না। ওই কোনো একটা সারদা অরণ্য আছে, দিদি ওইখানেই গেছে। শারদা অরণ্য? দেবসেনাকে এই ব্যাপারে কে বলল? ওর ভেতরে যাবার নিয়মটা ওকে কে জানালো? জানি না গুরুদেব, কোনো প্রফেসর হবেন। শালিনী বলে দিদির একটা ফ্রেন্ড আছে, সেও। তোর দিদি এদিকেই গেছে। তারপর ওই বেজিগুলো আমাকে তাড়া করে গুরুদেব, এইটুকুই আমার মনে আছে। আমার জ্ঞান ফেরার সময় আমি একটা খড়ের বিছানায় শুয়েছিলাম, একটা কোনো গাছের মধ্যে দিয়ে বেরোলাম, কিন্তু দেবসেনা দিদি ওইখানেই থেকে গেল। ভগবান, কেন এমন করছো?
আছে মা, ও এখনো বেঁচে আছে, কিন্তু খুব বিপদের মধ্যে আছে মনে হচ্ছে। একমাত্র তুই ওকে সাহায্য করতে পারবি সেরকমই আভাস পাচ্ছি। তোকে আবার ওখানে যেতে হতে পারে মা। দিদিকে বাঁচানোর জন্য আমি ওখানে একবার না 100 বার যেতে রাজি। জীবনে আর কত কষ্ট পাবি মা তুই? এখন শুধু আমার পরীক্ষা হচ্ছে গুরুদেব। আমি এইখান থেকে যাওয়ার পর থেকে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে। বিপদ আমার পিছু ছাড়ছেই না, একের পর এক পরীক্ষা দিয়ে চলেছি গুরুদেব। সত্যের সব সময় পরীক্ষাই হয় মা। তোর ওপরে দেবতাদের অনুগ্রহ পূর্ণভাবে রয়েছে মা, চিন্তা করিস না। দুষ্ট শক্তি যতই চেষ্টা করুক না কেন তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোন শক্তি আমাদের কষ্ট দেওয়ার চেষ্টা করছে সেটা আমাদের জানতে হবে গুরুদেব। কতদিন আর তোর থেকে লুকিয়ে থাকবে? খুব শিগগিরই তোর সঙ্গে মুখোমুখি হবে। ওই পরীক্ষাতেও তুই জয়ী হবি মা, নিশ্চিন্ত থাক জননী, নিশ্চিন্ত থাক। ঠিক আছে গুরুদেব। দীর্ঘজীবী হও। আশ্রমের সমস্ত দায় দায়িত্ব চিদম্বরম দীক্ষিতকে আমি হস্তান্তর করব বলে মনস্থির করেছি। এখানে বসে কি করছো? জল খাবারের জন্য এলে না তো? এমনি কিছু চিন্তা করছিলাম রাজেশ্বরী। তোমরা খাবার খেয়ে নাও, আমি পরে খাবো। তোমার ভরসাতেই থাকলে হবে নাকি? কখনো তুমি বাড়ির সম্পর্কে চিন্তা করেছো কিছু? এটাই আমার কপাল, কি করা যাবে। তোমার কাজ নিয়েই ভাবো তুমি। আচ্ছা বলো তো, কি নিয়ে চিন্তা করছো তুমি? আর আশ্রম থেকে ফেরার পর থেকেই দেখছি একটা অদ্ভুত ব্যবহার করছো তুমি। কি হয়েছে কি? গুরুদেবের স্ট্রোক হয়েছে, উত্তরাধিকারী এখনো ঠিক করা হয়নি। সবাই আমার কথা চিন্তা করছে, গুরুদেবও সেটাই চাইছেন। আমি 2 দিন সময় নিয়ে চলে এসেছি। এই ব্যাপার, আবার সেই আশ্রম পুজো পাঠ এসব শুরু করতে চলেছো তুমি? কি গো, এতদিন কষ্ট করেছো, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়। একসময় সংসারটা চলতো ওই আশ্রম থেকে, এমনকি তোমার ফ্যাক্টরি শুরু করবার জন্য ওরাই সাপোর্ট করেছিল। যে গাছকে জল দিয়ে বড় করেছি তার সাথে সারা জীবন থাকতে হবে তার কি মানে আছে? শুরুতে আমাদেরকে হেল্প করেছে, এটা সত্যি, কিন্তু এই বিজনেস বড় করেছি শুধুমাত্র আমি, সেটা ভুলে গেছো? যাই হোক না কেন, নিজেদের আশ্রম নিজেদের ভাবা আমাদের রেসপন্সিবিলিটি। ও, তোমার রেসপন্সিবিলিটি আমি জানি। আমাদের অবস্থা কেমন ছিল সেটা মনে করে দেখো। বিরাট তখন ছোট ছিল, ওর শরীর খারাপ হয়েছিল, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা টাকাও ছিল না। বললে পুজো পাঠ এইসব দেখাতে। শোনো, তখন যদি আমি বিজনেস শুরু না করতাম তাহলে আজকে ভিক্ষে চাইতে, ভিক্ষে। রেসপন্সিবিলিটি দেখাচ্ছে, ছি। দেখো, কি করবে সেটা তোমার ব্যাপার, এই সমস্ত ব্যাপারে আমাদেরকে জড়াবে না, এটা বলে দিলাম। কে কাকে কোথায় টানছে? এত বছর বিয়ে হয়ে গেল, এখন উনি গৌতম বুদ্ধ হতে চলেছেন, যত সব। ড্যাড, সিরিয়াসলি? আদি আত্মা আমাকে ডাকছে বিরাট।
ভগবান স্বয়ং এসে বলেছেন, তাই দীক্ষা নেওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে তোর বাবা। ছি, বিয়ের পর থেকে এইসব শুনে আসছি। বাড়ির ব্যাপারে একদিনও চিন্তা করেছো? শুধু লোকের কল্যাণ করে যাচ্ছেন। আমার আর কি। হাহ। ড্যাড, কি হয়েছে? আশ্রমের দায়িত্বটা আমার উপর দিতে চাইছে। সেটা হলে আমাকে সন্ন্যাস নিতে হবে আর ওখানেই থাকতে হবে। ড্যাড, কতজন এই সুযোগটা পায় বলো তো? তুমি সত্যিই লাকি। এরকম সুযোগের জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করে। সমস্ত লোক তোমায় সবচেয়ে বেশি সম্মান করবে এবার থেকে। আর তোমার আশীর্বাদ পাওয়ার জন্য মানুষকে কত পুণ্য করতে হবে। ড্যাড, ইউ আর ট্রুলি ব্লেসড। তুই আমাকে সাপোর্ট করবি বিরাট? আরে ড্যাড, আমি সাপোর্ট করবো না তো কে করবে? আমি খুবই গর্বিত ড্যাড। আই এম অলওয়েজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি। হাই নীলি। হাই। আমি তোকে কতবার কল করে যাচ্ছি, তুই আমার কল রিসিভ করছিস না কেন? আর এখন আমি এসে দেখছি তুই মোবাইল নিয়ে খুটখুট করছিস। শোনো, আমি একটু বিজি আছি, একটু পার্সোনাল ওয়ার্ক আছে, পরে দেখা করছি, বাই। হে নীলি, সরি, মনে হয় আমি রং টাইমে চলে এসেছি। এসেই গেছিস যখন, আসার কারণটা বলে ফেল। কি নীলি, আমার উপর রাগ করেছিস নাকি? এমন ব্যবহার কেন করছিস? জীবনে সবকিছুই ফার্স্ট টাইমই হয়ে থাকে প্রণব। গুড জোক। আমি আসলেই তো তুই ভালোভাবে কথা বলিস, সেটাই আমি এক্সপেক্ট করছিলাম। এখন বুঝতে পারলাম তুই আমার সাথে জোক করছিস। আমার কিন্তু খারাপ লেগেছে। রাস্তার লোকেদের সাথে আমি কেন যোগ করব? আমার কি আর অন্য কোনো কাজ নেই বল? কি, আমি রাস্তার লোক হয়ে গেছি? আর না তো কি, তুই কি নিজেকে ভিআইপি ভাবিস যে তোকে ওয়েলকাম করতে হবে? নীলি, বন্ধ কর তোর জোক। আই এম নট জোকিং প্রণব। তুই কি তোর পজিশন কি সেটা ভেবে দেখেছিস? মানে তুই আমার পজিশন না জেনেই তুই আমার সাথে এতদিন ক্লোজ ভাবে মিশেছিস? তাহলে এই অটোবায়োগ্রাফিটা লিখতে বললি কেন? হ্যাঁ, এই লুজার, তুই কত বড় রাইটার যে অটোবায়োগ্রাফি লিখছিস? তোর সাথে ক্লোজ মুভ করার মতো কোনো টাইমই আমার কাছে নেই। এটাও কি তুই বুঝতে পারিসনি যে তোকে শুধু বোকা বানানোর জন্যই করছিলাম? ইউ আর সো সিলি প্রণব। আমি ভেবেছিলাম তোর মাথায় একটু হলেও বুদ্ধি আছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি তোর মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। মানে তুই তোর কাজের জন্য আমাকে ইউজ করেছিস? সেটাই ধরে নিতে পারিস। কোনো অ্যাঙ্গেল থেকেই তুই আমার সাথে স্যুট করিস না। অ্যাটলিস্ট আমার কোনো কাজে তো ইউজ হয়েছিস। ফিল হ্যাপি অ্যাবাউট ইট প্রণব। তোর আমার জন্য কোনো ফিলিংস নেই? ও, তুমি ভেবেছিলে আমি তোমাকে লাভ করি বেবি? নীলি, কি বলছিস? আরে, আমার কোনোদিনই তোর সাথে লাভ করার কোনো ইচ্ছেই হয়নি প্রণব। কি করব বল? দেবসেনা আমাকে কতবার বারণ করলো, কিন্তু আমি তোকে ভালোবাসার জন্য ওকে কত অপমান করলাম। জননীকে তুই কত কষ্ট দিলি। ওর ভাই হয়ে ওকে সাপোর্ট করার বদলে আমি তোকে সাপোর্ট করেছি। ছি, আমার নিজের উপরেই লজ্জা লাগছে। বোকার মতো তোর সাথে গিয়ে বন্ধুত্ব করলাম আমি। ও, আই এম সো সরি প্রণব। আমি তো ভেবেছিলাম তুই অনেক আগেই বুঝে যাবি। বেসিক্যালি সুপারস্টার অশোক কুমারের মেয়ে নীলি তোর মতো একটা লো স্ট্যান্ডার্ড ছেলের দিকে চোখ তুলেও তাকাবে না। আমার স্ট্যাটাসের জন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়্যাল রাজেশ্বরীর ছেলে বিরাট ওই স্যুট করবে। তুই আমার ওয়েপন। এই ওয়েপন আমি শুধু জননীর এগেনস্টে ইউজ করেছি, ব্যাস। আই হেট ইউ, নীলি। আমি কি তোকে ভালোবাসি বলে ভেবেছিস তুই?